এর আগের ব্লগে দেখেছো যে মুর্শিদাবাদ ট্রিপের দ্বিতীয় দিনে আমরা প্রথমটা কোথায় কোথায় ঘুরলাম। তো আমরা সেদিনকে লাঞ্চ করতে চলে গেছিলাম ঢাকা নামে একটা রেস্তোরাঁতে। অ্যাকচুয়ালি এটা ওই পায়েস হোটেল টাইপের, খুবই জনপ্রিয়। আগের দিন যে রেস্টুরেন্টটায় গেছিলাম তার থেকে এখানকার খাবার অনেকটাই ভালো ছিল এবং বেশ ভিড় ছিল। আমরা তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিট পাওয়ার জন্য। তো আমরা প্রথমে সবার জন্য একটা করে ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম, তার সাথে দই কাতলা, তারপরে মাটন, ডিমের অমলেট, একটু আলাদা আলাদা করে যে যেরকম পছন্দ করে সে সেরকমভাবে নিয়েছিল। তা আমাদের খুব বেশি বিল হয়নি, ওই 1100 টাকা মতন আমরা 8 জন মিলে খেয়েছিলাম। তো লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছিলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। মুর্শিদাবাদের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই হাজারদুয়ারি। মানুষ আর কিছু জানুক না জানুক, হাজারদুয়ারি নামটা সবাই জানবে। আর এখানে শুধু হাজারদুয়ারি যে রয়েছে তা নয়, এখানে ইমামবাড়া রয়েছে, তারপর ঘড়িঘর রয়েছে। আস্তে আস্তে পরে ভিডিওতে দেখলে আরও বুঝবে। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আমাদের পার পার্সন 5 টাকা করে পড়েছিল, 25 টাকা টোটাল। গেটের কাছে অনেক গাইড দাদারাই দাঁড়িয়েছিলেন। তোমরা তোমাদের পছন্দ মতন একজন গাইড নিয়ে নিতেই পারো, কারণ অনেক ইতিহাসই আমাদের সত্যিই অজানা। আমাদের যিনি গাইড দাদা ছিলেন তিনি প্রায় 45 মিনিট ধরে আমাদেরকে সবটা বুঝিয়ে দিয়েছিলেন। আমি তার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি মনে করো তাহলে নিতে পারো। 1000টা দুয়ার বা দরজা পাবে। এই 1000টা দরজার মধ্যে তোমাকে দোতলায় নিয়ে গিয়ে দেখাবো 900 দরজা আসল কাঠের আর 100 দরজা নকল চুন সুরকি দিয়ে। 900 আর 100 সর্বমোট কত হলো? 1000। এই 1000টা দুয়ার থাকার কারণে তোমরা প্রত্যেকে এই বাড়িটাকে হাজার দুয়ার বলে নামকরণ করে হাজার দুয়ার। তাহলে এই হাজারদুয়ারি সিরাজ দেখেনি, তৈরিও করেনি। এই হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা মারা যা 72 বছর পর যিনি হাজারদুয়ারি তৈরি করালেন, ইনি মির্জাফরের 5ম বংশধর। এনার নাম হচ্ছে হুমায়ুন জাহ। এই হুমায়ুন জাহ 1829 সালে 9ই অগাস্ট হাজারদুয়ারির কাজ শুরু করালেন। 1837 সালে 29শে অগাস্ট শেষ করলেন। তাহলে 29 থেকে 37 8 বছর। এই 8 বছরে যখন হাজারদুয়ারি তৈরি করালেন, তখন এখানকার গভর্নর কে ছিলেন, নবাব কে ছিলেন, আর্কিটেক্ট কে ছিলেন? এখানে তখনকার দিনে যিনি নবাব ছিলেন এনার নাম হচ্ছে হুমায়ুন জাহ। ইনি পাপেট, পরাধীন নবাবের এটা কোর্ট বা বিচারালয়। তাহলে আমাদের এখন পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায়? কলকাতা। আর ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দিল্লি। তো 1829 থেকে 1881 এই বাড়িটা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার, এটাই ছিল হাইকোর্ট। এই হাইকোর্টে নবাব যখন আসতেন বিচার করতে, উনি পাপেট, পুতুল। নবাব এই বাড়িতে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকতেন। উনি নবাব হওয়া সত্ত্বেও এই বাড়িটাতে বিচার করতে পারতেন না। তাহলে নবাব উনি বিচার করতে পারতেন না, তাহলে বিচারটা কে করতো? বিচার করতেন তখন এখানকার ইংরেজ গভর্নর উইলিয়াম বেন্টিং। নামে হুমায়ুন বসে থাকতো। তাহলে নবাব হুমায়ুন আর গভর্নর বেন্টিং, আর্কিটেক্ট মানে ইঞ্জিনিয়ার। যদি ভুলে যাও, খুব মস্করা করে বলে দিচ্ছি, প্রথমে বলবে কর্নেল। কি বলবে? কর্নেল। তারপর আর মাথায় আসছে না, নিজের ডান হাতে ডান দিকের কানে হাত দেবে, দিয়ে বলবে ডান কান। কি বলবে? কর্নেল ডানকান। তারপরে বলবে ম্যাকলিওড। তাহলে ওনার নাম হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলিওড। উনি 8 বছরে 16.5 লক্ষ মুদ্রা ব্যয় এটা নির্মাণ করেছিলেন। তাই এটা বাই ব্রিটিশ কোর্ট, কোনো নবাবের এটা বাসস্থান নয়। তাহলে এটা কোর্ট বলে বন্ধ রাখলাম। এবার চলো পুরোটা বলবো। আসুন, তুমি যেটা দেখছো এই ঘড়িটাকে বলা হয় ঘড়িঘর বা ক্লক টাওয়ার। সচরাচর ঘড়ির সময় দেখে আমরা স্কুল, আদালত, ঘড়ি যে কোনো জায়গায় যাই, আবার ওটা দেখে আমাদের বন্ধ হয়। তো এই ঘড়িটা হাজারদুয়ারি যিনি নবাব ছিলেন হুমায়ুন জাহ, ওনার ছেলে ফেরাদুন জাহ কোর্টের সময় দেখার জন্য 1847 সালে লন্ডন থেকে ঘড়ি নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলেন, শুধু এই হাজারদুয়ারি কোর্টে বিচার করার জন্য। এই ঘড়ির পার্ট খুব নামি দামি পার্ট ছিল, চলতো। দুর্ভাগ্য 1971 পর্যন্ত চলেছিল। 1971-এর পর কবে লাগানো হয়েছিল? 1847 থেকে 1971 পর্যন্ত চলেছিল। আচ্ছা। তারপরে 1971-এ ব্যাড লাক, ঘড়ির খারাপ হয়ে যাওয়ার ফলে আর চলে না। এই যে ইমামবাড়িটা দেখছেন,
তুমি এই ইমামবাড়িটা 3 জায়গায় দেখবে। এক তোমার ইয়েতে এই লখনৌর ইমামবাড়া, 2 হচ্ছে চুচড়ো মানে হুগলির ইমামবাড়া, 3 হচ্ছে মুর্শিদাবাদের ইমামবাড়া। এই যে ইমামবাড়া, এই ইমামবাড়াটা হচ্ছে এই 3টের মধ্যে এটা লম্বা চওড়ায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সবচাইতে বড় বাড়ি, 207 মিটার। এই যে ইমামবাড়িটা তৈরি করা হলো এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি বা কাস্টের মানুষের জন্য ইমামবাড়িটা মির্জাপুরের 6 নম্বর বংশধর সবার জন্য 9 দিন খুলে দেন। এই যে 9 দিন খুলে দেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বৈষ্ণব, তাহলে আপনারা তো মুসলিমদের জায়গায় ঢুকতে পারবেন না, কারণ আলাদা সম্প্রদায়ের, ইনি মুসলিম, তাহলে ওনার অধিকার। কিন্তু ওই যে মহরম অর্থাৎ শোক, অনেক জায়গায় দেখবেন কালো পোশাক পরে ছোড়া দিয়ে বুক কেটে যে শোকটা পালিত হয় সেটা মহরম। ওই 9 দিন আপনারা প্রত্যেকে শোক পালন করার জন্য এই বাড়িটাতে এসে থাকবেন, খাবেন, টাকা লাগবে, কারণ ওই 9 দিন প্রত্যেকের জন্য ফ্রি। এটাকে বলা হয় মুসাফিরখানা গেস্ট হাউস। কেন? এই যে এত বড় বাড়িটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছিল। কি কি? প্রথমে এই দিকের পার্ট যেটা আছে এটাকে বলা হতো মুসাফিরখানা বা গেস্ট হাউস। যেমন আপনারা আমাদের আজকে গেস্ট, হঠাৎই যদি কারোর শরীর খারাপ হয় তাহলে আপনাদের জন্য কে আগে দৌড়াবে? আমি, কারণ আমি যেহেতু গাইড, কোথায় ডাক্তারখানা কোথায় ওষুধ আছে আমি চিনব, আপনি পারবেন না। তাহলে আপনাদের হেল্প করা আমার যেমন দরকার, তাহলে নবাব বাইরে থেকে যারা আসতো তাদেরকে একদিকে মেয়েদের একদিকে ছেলেদের থাকতে দিতেন, কারণ নারী পুরুষ এক জায়গায় থাকে যাবে না। তা এটাকে বলা হতো গেস্ট হাউস, মুসাফিরখানা। এই সাইডটা ছিল নঙ্গরখানা। নঙ্গরখানা বোঝেন? দাঁড়ান, কি খাওয়া দাওয়া, এখনকার ছেলেদের বলে বুঝবে না। তো নঙ্গরখানা এই যে আমাদের বাইরে থেকে যারা অতিথি আসবে, গেস্ট, তাদেরকে থাকতে দিতে হবে, খেতে দিতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, নঙ্গরখানা। মিডিল পোর্শনটা ছিল ধর্মীয় স্থান। তাহলে এখানে যারা শোক পালনের জন্য আসবে, এখানে এসে তারা শোক পালন করবে, যেটা থাকবে। তো এই বাড়িটা ফেরাদুনজা 7 মাসে যখন তৈরি করালেন, 6 লক্ষ মুদ্রা ব্যয় তৈরি করালেন 28 বিঘে জমির উপরে। তাহলে এটা কার তৈরি বললাম? ফেরাদুনজার। সালটা বলছি 1847, কিন্তু যেটা বলেছি এটা একটা কারণ। আর একটা সঠিক কারণ নির্ধারণ, এত বড় ইমামবাড়ি সিরাজে ছিল না। এটা ছিল 7 বিঘের ওপরে। সিরাজ 1756-তে যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে অরিজিনাল চন্দন কাঠের ইমামবাড়ি। তাহলে আপনারা চন্দন কাঠ বাজারে কিনতে গেলে মুখে কত দাম? এতটুকু। তাহলে 7 বিঘের উপরে যদি চন্দন কাঠ থাকে তাহলে সোনার থেকেও দাম বেশি। তো এই যে সিরাজের চন্দন কাঠের ইমামবাড়ি যেটা 1756 ছিল, কি হলো? 1756 আপ টু ডেট 1846 পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল সিরাজের চন্দন কাঠের ইমামবাড়ি। হঠাৎ করে না, এটা 7 বিঘের উপরে ছিল। এটা তো পরে তৈরি করা হয়েছে 28 বিঘের উপরে। চন্দন কাঠের যেটা 7 বিঘের উপরে, সেটা কি হলো? এখানে বিশাল বড় একটা মেলা বসেছিল মির্জাপুরের 6 নম্বর বংশধর, যিনি এটা ইমামবাড়ি তৈরি করেছিলেন এটা। তো উনি এখানে বিশাল বড় মেলা বসিয়েছিলেন। এই মেলা চলাকালীন আগুনের কুণ্ডুলিটা গিয়ে সিরাজের তৈরি করা ওই চন্দন কাঠের ইমামবাড়িতে পড়ে। তাতে 3 অংশ পুড়িয়ে যায়। তাহলে 3 অংশ পুড়ে গেলে বাকি অংশ রেখে কি করবেন উনি? তাই উনি বললেন যে যখন পুড়েই গেল তাহলে এটাকে ভেঙে ফেলো, আবার পুনর্নির্মাণ করে তৈরি করো। আবার উনি 28 বিঘে জমির পরে চুন সুরকি দিয়ে 7 মাসে উনিও তৈরি করে নাম দিলেন ইমামবাড়া। এই কামানটা হাজারদুয়ারি যিনি নবাব ছিলেন হুমায়ুন শাহ, উনি 1837 সালে আমার সঙ্গে দোতলায় যাবেন, ভাগীরথীর তীরে কুড়িয়ে পেয়েছিলেন। হ্যাঁ, তো এই নদীটার নাম ভাগীরথী। কেন? গঙ্গার প্রিয় ভক্ত ভগীরথ নিয়ে এসেছিলেন, তাই ভগীরথের নাম ভাগীরথী। এই আবার নবদ্বীপ থেকে নাম নিচ্ছে হুগলি নদী, হাওড়ার ব্রিজে দিয়ে যাচ্ছে। এই ভাগীরথীতে এই কামানটা হাজারদুয়ারি নবাব 1837-এ যখন কুড়িয়ে পেলেন, উনি আদৌ জানতো না কামানটা ভালো না খারাপ, যেহেতু কুড়িয়ে পেয়েছে। এই মুখে 18 কেজি বারুদ আর 18 কেজি পাট কামানের মুখে গেঁদে যখন আগুন দিয়ে কামানটাকে ফাটালেন পরীক্ষা করার জন্য, তখন বিকট বিভৎস একটা আওয়াজ। এই আওয়াজে কি হলো? সেই সময়
এই যে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন যারা আমাদের মা বোনেরা অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট ছিলেন 5 থেকে 7 মাসের, এই কামানের আওয়াজে ওই সমস্ত মা বোনেদের বাচ্চা প্রসব হইতে বা বাচ্চা আওয়াজে নষ্ট হয়ে মারা যায়। নবাব যখন এই ঘটনাটা শুনলেন, উনি কামানটাকে চিরদিনের জন্য সিল করে দিলেন। সিল করে উনি দুঃখের সহিত নাম দিলেন বাচ্চা বলি। কামানে যে বলি মারা গেল। এটা হচ্ছে বর্তমান এখন সিরাজের হাতের এটা তৈরি করা সিরাজ মদিনা। তো আমি উর্দুতে আরবিতে বলছি হজ, তাহলে মুসলমানদের হজ হচ্ছে আরব, মক্কা, মদিনা। কারণ তখনকার দিনে যারা গরিব, পয়সার অভাবে হজ করতে বা তীর্থ করতে মক্কায় যেতে পারতো না, তাই সিরাজউদ্দৌলার যিনি দাদু আলীবর্দী খান, তখনকার দিনে যারা গরিব মানুষ পয়সার অভাবে হজ করতে আরব, মক্কা, মদিনায় যেতে পারতো না, তাই সিরাজের দাদু ওই সমস্ত মানুষের কথা ভেবে শুধু মক্কা মদিনা থেকে পবিত্র মাটি আনলেন। কারণ মক্কার মাটি ধর্মীয় মাটি, তাই এর ভেতরে 1756-তে রেখে উনি মারা গেলেন। তাহলে এইটার ভেতরে 1756 শুধুমাত্র মক্কার মাটি। তাহলে যারা যাচ্ছে মাটিটাকে স্পর্শ করে তারা ভাবছে মক্কায় পারলাম না যেতে, ঠিকই আছে, কিন্তু সে মক্কার মাটিটাকে আমরা স্পর্শ করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড়। তাছাড়া এখানে যে হাত দিয়ে ছুঁয়ে আপনি হাজি হয়ে গেলেন সেটা নয়। তাই এটা মনের মনস্কামনা পূরণ করার জন্য মক্কার মাটি এনে রাখা আছে। এবার সিরাজউদ্দৌলার পুরো পিতৃ পরিচয় দিই, ঠিক আছে? সিরাজ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদীপ, রাষ্ট্রের চিরাগ আলো। তাই আলীবর্দী আদর করে একমাত্র নাতির নাম রেখেছিল সিরাজ। সিরাজের বাবার নাম জৈনুদ্দিন খান, মায়ের নাম হচ্ছে আমিনা বেগম। সিরাজের ওয়াইফ, যার নাম হচ্ছে লুৎফুন্নেসা, ইনি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে রাজকাও। এই রাজকাও পরবর্তীতে ইসলাম ধর্ম নিয়েছিলেন, সিরাজের সঙ্গে বিয়ে দিয়ে নাম নিয়েছিলেন লুৎফুন্নেসা। আর এই লুৎফুন্নেসার পেটে একটা সদ্যজাত শিশু কন্যা জন্মিয়েছিল, যার নাম ছিল উম্মে জোহরের নেশা। এরপর তোমাদের পৃথার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তাই বাকিটা আর ভিডিও তোলা হয়নি। তাই এখানেই শেষ করছি দ্বিতীয় দিনের সাইট সিন হাজারদুয়ারির সাথে। এরপরে আরও দুটো ভ্লগ বাকি আছে। আসলে অফিসের কাজের চাপের জন্য আমার ভ্লগগুলো আপলোড করতে এতটা সময় লাগছে। আশা করি তোমাদের এই মুর্শিদাবাদের সিরিজগুলো ভালো লাগছে। আর আরও যদি কোনো কিছু জানাতে চাও, কোনো কিছু সংশোধনের বিষয় থাকে, তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো।